আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের অষ্টম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটিতে যে প্রশ্ন উত্তরগুলো আলোচিত হবে সেগুলো তোমাদের পাঠ্য বই খুঁটিয়ে পড়ে প্রতিটি পৃষ্ঠা থেকে বেছে বার করা হয়েছে। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এ প্রসঙ্গে বলে রাখি, অষ্টম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের অষ্টম অধ্যায়ের পাঠ্য বই খুঁটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের এটা পার্ট 2 এর ভিডিও। এর আগের পার্টের ভিডিওটি যারা এখনও পর্যন্ত দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। অষ্টম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের অষ্টম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ, এই অধ্যায়ের 139 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 16 দাগের প্রশ্ন, ভারতীয় মুসলমানেরা খিলাফত আন্দোলন শুরু করেছিলেন কেন? উত্তরে লিখবে, প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক ব্রিটেনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে। ভারতীয় মুসলমানেরা বিশ্বযুদ্ধে ব্রিটিশ সরকারকে সমর্থন জানালেও তুরস্কের বিষয়টি ঘিরে অস্বস্তিকর অবস্থা তৈরি হয়। তুরস্কের সুলতানকে খলিফা বা মুসলিম জগতের ধর্মগুরু মনে করা হতো। প্রথম বিশ্বযুদ্ধের শেষে তুরস্কের পরাজয়ের ফলে সুলতানের ক্ষমতা কমে যায়। তুর্কি অটোমান সাম্রাজ্যের অনেকটাই ব্রিটিশরা দখল করে। ওই ঘটনায় ভারতীয় মুসলমানরা ভীষণভাবে অসন্তুষ্ট হয়। মুসলমানদের পবিত্র স্থানগুলি খলিফাকে ফেরত দেওয়ার দাবি জানানো হয়। সেই দাবি ক্রমশ ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনের রূপ নেয়। এই আন্দোলন খিলাফত আন্দোলন নামে পরিচিত। পাঠ্য বইয়ের 140 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 17 দাগের প্রশ্ন, কত খ্রিস্টাব্দ থেকে গান্ধী খিলাফত আন্দোলনের সমর্থনে সোচ্চার হয়ে ওঠেন? উত্তরে লিখবে 1919 খ্রিস্টাব্দ। 18 দাগের প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন কত খ্রিস্টাব্দে চালু হয়? উত্তরে লিখবে 1919 খ্রিস্টাব্দে। 19 দাগের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কেন্দ্রীয় খিলাফত কমিটি গান্ধীর প্রস্তাবকে সমর্থন করেন? উত্তরে লিখবে 1920 খ্রিস্টাব্দে। 20 দাগের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন তুলে নেওয়া হয়? উত্তরে লিখবে 1922 খ্রিস্টাব্দে। 21 দাগের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে তুরস্কে খলিফা পদের অবসান ঘটে? উত্তরে লিখবে 1924 খ্রিস্টাব্দে। 22 দাগের প্রশ্ন, অহিংস অসহযোগ আন্দোলনের পরে কিভাবে মুসলমান নেতাদের অনেকের সঙ্গে কংগ্রেসের দূরত্ব তৈরি হয়েছিল? উত্তরে লিখবে অহিংস অসহযোগ আন্দোলনের পরে বিভিন্ন কারণে মুসলমান নেতাদের অনেকের সঙ্গে কংগ্রেসের দূরত্ব তৈরি হয়েছিল। যেমন 1, মদনমোহন মালব্য প্রমুখ নেতাদের গোঁড়া হিন্দুবাদী কার্যকলাপ কংগ্রেসে প্রাধান্য লাভ করায় মুসলমান সম্প্রদায় ক্রমশ কংগ্রেসের থেকে আরও দূরে সরতে থাকে। 2, মুসলমানদের মধ্যেও মোহাম্মদ আলীর মতো সাম্প্রদায়িক ঐক্যের সমর্থক নেতারাও কোণঠাসা হয়ে পড়েন। 3, উগ্র হিন্দু নেতাদের চাপে মতিলাল নেহরুর মতো স্বরাজ্যপন্থী নেতারা হিন্দু মুসলমান ঐক্যের উদ্যোগ নিতে ব্যর্থ হন। 4, মোহাম্মদ আলী জিন্নাহ ও স্বরাজ্যপন্থীদের সঙ্গে বোঝাপড়ায় উৎসাহী ছিলেন, কিন্তু 1926 খ্রিস্টাব্দে বাংলা ও পাঞ্জাবে কংগ্রেসের মধ্যে কোনো মুসলমান প্রার্থী ছিল না। 5, শওকত আলীর মতো সম্প্রীতিবাদী নেতারাও কংগ্রেসের মধ্যে উগ্র হিন্দু মতামতের বাড়বাড়ন্তে হতাশ হয়ে পড়েন। পরিশেষে বলা যায়, উপরিউক্ত বিভিন্ন কারণে মুসলমান নেতাদের অনেকে কংগ্রেস থেকে বিচ্ছিন্ন বোধ করে, যার প্রভাব লক্ষ্য করা যায় আইন অমান্য আন্দোলনে মুসলমানদের কম অংশগ্রহণের মধ্যে। পাঠ্য বইয়ের 141 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 23 দাগের প্রশ্ন, কে অস্পষ্টভাবে পাকিস্তান এর কথা উল্লেখ করেন? উত্তরে লিখবে রহমত আলী। 24 দাগের প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাটোয়ারার কথা ঘোষণা করেন? উত্তরে লিখবে 1932 খ্রিস্টাব্দে র্যামসে ম্যাকডোনাল্ড।
25 দাগের প্রশ্ন, 1930 এর দশক দ্বিজাতি তত্ত্বভিত্তিক সাম্প্রদায়িক বিচ্ছিন্নতার গুরুত্বপূর্ণ সময় কেন? উত্তর লিখবে 1930 এর দশক দ্বিজাতি তত্ত্বভিত্তিক সাম্প্রদায়িক বিচ্ছিন্নতার গুরুত্বপূর্ণ একটা সময়, কারণ এক, এই সময় মুসলিম লীগের সভাপতি মোহাম্মদ ইকবাল এবং পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, বালুচিস্তান ও কাশ্মীর নিয়ে মুসলমানদের আলাদা ভূখণ্ড গঠন করার প্রস্তাব দেন। দুই, রহমত আলী অস্পষ্টভাবে পাকিস্তান এর কথা উল্লেখ করেছিলেন। তিন, 1932 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ডের ঘোষণায় সাম্প্রদায়িক বাটোয়ারার কথা বলা হয়। এই ঘোষণা মোতাবেক প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বিধানমণ্ডলীতে কিছু আসন বরাদ্দ করা হয়। 26 দাগের প্রশ্ন, ভারত শাসন আইন মোতাবেক প্রাদেশিক বিধানমণ্ডলীর জন্য নির্বাচন অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর লিখবে 1937 খ্রিস্টাব্দে। 27 দাগের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কোন অধিবেশনে মুসলমানদের আলাদা জাতি হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়? উত্তরে লিখবে 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে। 28 দাগের প্রশ্ন, জিন্নাহ কত খ্রিস্টাব্দে প্রথম দ্বিজাতি তত্ত্ব সমর্থনে প্রবন্ধ লেখেন? উত্তরে লিখবে 1940 খ্রিস্টাব্দে। 29 দাগের প্রশ্ন, মোহাম্মদ ইকবাল কে ছিলেন? উত্তরে লিখবে আধুনিক ভারতের একজন বিখ্যাত কবি। 30 দাগের প্রশ্ন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা কবিতাটি কার লেখা? উত্তরে লিখবে মোহাম্মদ ইকবালের লেখা। পাঠ্য বইয়ের 142 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 31 দাগের প্রশ্ন, 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেন কে? উত্তরে লিখবে মোহাম্মদ আলী জিন্নাহ। 32 দাগের প্রশ্ন, টিকা লেখো পাকিস্তান প্রস্তাব। উত্তর লিখবে 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতিত্ব করেন। ওই অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি হিসেবে আলাদা একটি স্বশাসিত রাষ্ট্রের দাবি উঠে আসে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী 1933 থেকে 34 খ্রিস্টাব্দে পাকিস্তান নামক একটি রাষ্ট্রের কথা বলেছিলেন, যদিও লাহোর অধিবেশনে মুসলমানদের জন্য পৃথক যে রাষ্ট্রের প্রস্তাবটি ছিল তাতে পাকিস্তান নামের উল্লেখ ছিল না। এই প্রস্তাবটির খসড়া তৈরিতে সিকন্দর হায়াত খান গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ফজলুল হক সেই প্রস্তাব উত্থাপন করেন। লাহোর অধিবেশনে মুসলিম লীগ কর্তৃক গৃহীত মুসলমানদের জন্য পৃথক স্বশাসিত রাজ্যের এই প্রস্তাবই পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত। 33 দাগের প্রশ্ন, 1940 থেকে 1947 খ্রিস্টাব্দের মধ্যে কিভাবে ভারত ভাগ স্পষ্ট হয়ে উঠেছিল? উত্তর লিখবে 1940 থেকে 1947 খ্রিস্টাব্দের মধ্যে ঘটা বিভিন্ন ঘটনায় ভারত ভাগ স্পষ্ট হয়ে উঠেছিল। যেমন 1, 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে একটি প্রস্তাবে মুসলমানদের আলাদা জাতি হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। 2, 1940 খ্রিস্টাব্দে লর্ড লিনলিথগো প্রথম মুসলমানদের প্রতিশ্রুতি দেন যে ব্রিটেন ও ভারতের মধ্যে কোনো সমঝোতা হলে মুসলমানদের পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা হবে। 3, 1942 খ্রিস্টাব্দের 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হলে মুসলিম লীগ সেই আন্দোলনের বিরোধিতা করে। 4, 1944 খ্রিস্টাব্দে কংগ্রেসি নেতা সি রাজা গোপালাচারী জিন্নাহর কাছে একটি সমঝোতা প্রস্তাব পেশ করেন। তাতে প্রত্যক্ষভাবে পাকিস্তানের স্বীকৃতি না থাকায় জিন্নাহ ওই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন। 5, 1945 খ্রিস্টাব্দে সিমলা অধিবেশনে লীগ নিজেকে সমস্ত ভারতীয় মুসলমানদের প্রতিনিধি দাবি করে। 6, 1946 খ্রিস্টাব্দে ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী কংগ্রেস অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দিলেও মুসলিম লীগ তাতে অসম্মত হয়। 16ই আগস্ট থেকে পাকিস্তানের জন্য গণ আন্দোলন আরম্ভ হয়। প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে, পরিশেষে বলা যায় উপরিউক্ত
বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত ভাগ স্পষ্ট হয়। ফলস্বরূপ 1947 খ্রিস্টাব্দের 14 এবং 15 আগস্ট পাকিস্তান ও ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। 34 দাগের প্রশ্ন, কৃষক প্রজা পার্টির নেতা কে ছিলেন? উত্তর লিখবে এ কে ফজলুল হক। পাঠ্য বইয়ের 143 নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও। 35 দাগের প্রশ্ন, ইউনিয়নিস্ট পার্টির নেতা কে ছিলেন? উত্তর লিখবে সিকন্দর হায়াত খান। 36 দাগের প্রশ্ন, কবে থেকে পাকিস্তানের জন্য গণ আন্দোলন আরম্ভ হয়? উত্তর লিখবে 1946 খ্রিস্টাব্দের 16 আগস্ট। 37 দাগের প্রশ্ন, স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কবে? উত্তর লিখবে 1947 খ্রিস্টাব্দের 14 আগস্ট। 38 দাগের প্রশ্ন, স্বাধীন ভারত রাষ্ট্রের জন্ম হয় কবে? উত্তর লিখবে 1947 খ্রিস্টাব্দের 15 আগস্ট। তোমাদের পাঠ্য বইয়ের 144 নং পৃষ্ঠায় দেখবে টুকরো কথা অংশ রয়েছে, এখানে র্যাডক্লিফ লাইন সম্পর্কে লেখা আছে, এটা সম্পর্কে তোমরা বই থেকেই পড়ে নেবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।